প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে জানো যে আমি কয়েকদিন গ্রামে ছিলাম। আজকে এই আমার এখানে এসেছি, আবার একটু সেট আপ দিতে টাইম লাগলো জন্য 5 মিনিট সময় নিলাম। তারপর একটা প্রবলেম হয়ে গেছে যে আমি আসলে বয়াটা আমার বাসায় থেকে গেছে। আমি উজ্জ্বলের ওখানে বয়াটা নিতে দিলাম, ততক্ষণ আমার ক্লাস করতে থাকি, ওরা বয়াটা নিয়ে আসুক ধীরে ধীরে। ওকে, আর বরাবরের মতো কিছুক্ষণ টাইম দিন শিক্ষার্থীদের জয়েন করার জন্য। ওকে, অর্পণ MM খান, আপন কুমার মণ্ডল, তানভীর, শ্রাবণী, নাফিজা নাওয়ার নাফি, নাফিজা, আচ্ছা, রাজ্জাক, সিদ্দিকা আশরাফি, তিশা মুশফিকা রায়হান ইলা, জামিলা, প্রত্যাশা মজুমদার, সামি, সুমন সরকার, তাসনিয়া তাবাসসুম বিনতি, শিফাত, জারিফ হোসেন, হৃদয় কর্মকার। ওকে, মোটামুটি 100 স্টুডেন্ট পার হয়ে গেছে। আমরা একটু শুরু করি ভাইয়া। তোমাদের হয়তো প্রথম দিকে একটু কথা বুঝতে সমস্যা হবে, বয়াটা না থাকার কারণে। বয়া নিয়ে আসলে আবার ঠিক হয়ে যাবে। আমরা বয়াটা নিয়ে আসছি ভাই। আচ্ছা, ততক্ষণ বয়াটা নিয়ে আসুক, আমরা একটু কথা বলি তোমাদের সঙ্গে। ওকে, দেখো দেখো গতদিন তোমরা আমাকে অনেকেই বেশ প্রশ্ন করেছ। তার মধ্যে একটা হলো প্রতিসম, অর্থাৎ প্রতিসম অ্যালকেন। আমরা বলেছি যে উর্স বিক্রিয়াটা প্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে অধিক উপযোগী। এইটার অর্থটা কি অনেকেই বুঝতে পারো না। ধরো CH3 CH3 CH2 Cl। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তোমরা আমাকে কমেন্টে জানাবা এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। প্লিজ শিক্ষার্থী বৃন্দ, আমি তোমাদের কাছ থেকে একটু কমেন্ট আশা করছি। এটা দেখি তোমরা 21 বলো, 22, 23 যারাই আসো এখানে, আমাকে একটু কমেন্টে জানাও যে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমাকে প্লিজ একটু জানাও। তানভীর মুস্তফা 1 ডিগ্রি, ইকবাল জামিলা সিং 1 ডিগ্রি, আশা 1 ডিগ্রি, রাইমা 1 ডিগ্রি, রেজওয়ান দাস রাইমা হচ্ছে 1 ডিগ্রি লিখেছো। এরপর সাদিয়া 1 ডিগ্রি। থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কামরুজ্জামান কাউসার লিখেছো 3 ডিগ্রি। কেমনে 3 ডিগ্রি হলো দেখো তো ভাইয়া। এই ডিগ্রি দেখে আমার লাভ নাই। আমরা কি বলেছিলাম? হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত আছে সেইটা সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত সেটা কত ডিগ্রি হবে। তোমরা একটু খেয়াল করো, হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত এই সরাসরি কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথেই তো যুক্ত। তোমরা কি মনে করছো নাকি 1 2 3 এই দুই পাবলিক কি এর সাথে যুক্ত আছে? সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এইটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ, সাউন্ড প্রবলেম। মহসিন একটু খালি ধৈর্য ধরো ভাইয়া। একটু ধৈর্য ধরো ভাইয়া। মিথাইল মূলকগুলো কিভাবে 1 ডিগ্রি হয়? মিথাইল মূলকগুলো 1 ডিগ্রি হয় মানে বুঝলাম না। শামসুজ্জাহিদ আজ মিথাইল মূলকগুলো তো ডিগ্রি না রে ভাই। ডিগ্রি তো হলো তুমি যে কার্বন নিয়ে, যদি এই কার্বন ডিগ্রি নিয়ে করতে ধরে 1 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এইটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। বাট আমি বলেছি এই অ্যালকাইল হ্যালাইডটা কয় ডিগ্রি। তো অ্যালকাইল হ্যালাইডের সাথে কিভাবে নির্ণয় করব আমরা? হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা কত ডিগ্রি হবে। কি ঠিক আছে? তো এইটা ধরো আমরা আরেক ধরন নিলাম, 2 অণু বিক্রিয়া করবে, তাই তো? এইটা আমরা আরেক ধরন নিলাম, সেম জিনিস, CH2 CH2 CH3, তাই তো? হাফ অফ সোডিয়াম 2 অণু লাগে, তাই না? শুষ্ক ইথানের উপস্থিতিতে সেক্ষেত্রে কি হয় দেখো একটু। এই যে দুইটা হ্যালোজেন
দুইটা সোডিয়ামের সাথে বের হয়ে সোডিয়াম ক্লোরাইড আকারে বের হয়ে চলে যায়, এটা পরে লিখছি। আর এই দুটো যুক্ত হয়ে গেল CH3 CH3 CH2, এই যে CH2 CH3 এই হলো প্রতিসম অ্যালকেন। কারণটা হলো খেয়াল করো যে এটা যদি তুমি মাঝ বরাবর ভেঙে ফেলো তাহলে দুটো একই অ্যালকাইল হ্যালাইড হবে, অর্থাৎ উডস বিক্রিয়াটা আসলে দুটো একই অ্যালকেন না ভাই। এটা তো কোনো কার্বন মিথাইল মূলক, এটা তো কোনো মিথাইল মূলক, এটা কোনো কার্বন যুক্ত নয় দাদা। এই কোনো কার্বনের সাথে যুক্ত না, এটার সাথে যুক্ত নাই, এটার সাথে যুক্ত না। এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি কার্বন, এটা 3 ডিগ্রি কার্বন। আর এই অ্যালকাইল হ্যালাইড বলতে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যৌগ? তাহলে হ্যালোজেন যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেই কার্বন সরাসরি যতটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা তত ডিগ্রি। সুতরাং এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। শ্রাবণী, তোমাদের প্রথম কথা হচ্ছে উডস বিক্রিয়ার কৌশলটা তোমাদের পরীক্ষায় দিবে না, আর পরীক্ষায় যদি দেয় যে কোনো একটা দেখালেই হলো। তুমি ফ্রি রেডিক্যালটাও দেখাতে পারো, আবার আয়নিক কৌশল বা অ্যানয়ন তৈরি হওয়ার যে কৌশলটা সেটাও দেখাতে পারো, কোনো অসুবিধা নেই, দুটাই সঠিক। এটা আয়নিক কৌশল দ্বারাও ঘটে, আবার ফ্রি রেডিক্যাল দ্বারাও ঘটে, দুটাই ঠিক। যেইটা তোমার ইচ্ছে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর্যতা আমার না, আমি তো বারবার বলছি রে ভাই সাউন্ড ক্লিয়ার না, একটু পরেই ক্লিয়ার হবে। আমার বয়টা আসলেই ক্লিয়ার হবে। বয়টা আমি সেরে এসছি, জনি আমার ছেলেটা নিতে গেছে বয়টা, ঠিক আছে? ক্লিয়ার কি? এই যেটা হলো প্রতিসমতা, এই অ্যালকেন তৈরির সময় আমরা যে অ্যালকাইল হ্যালাইডটা আসলে ইউজ করছি, মেন কথা হচ্ছে ওটা যেন একই অ্যালকাইল হ্যালাইড হয়। তোমরা আমাকে বলো, প্লিজ আমাকে একটু বলো যে তোমরা যে জিজ্ঞেস করতাম, এবং আজকে আমি দেখলাম অ্যাপ্রুভও করলাম, কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করতাম যে আজকে কিভাবে বয়টা চলে এসেছে। একটু কয়েক সেকেন্ড ওয়েট করো, বয়াটা চলে এসেছে। এখন দেখো তো সাউন্ডটা ক্লিয়ার কিনা ভাই, এখন একটু দেখো সাউন্ড এখন ক্লিয়ার কিনা, একটু আমিও দেখি। এখন দেখো তো সাউন্ডটা ক্লিয়ার। হ্যাঁ, এখন সাউন্ড ক্লিয়ার, তাই তো? ওকে, এখন প্লিজ তোমরা একটু দেখো ভাইয়া, যে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রতিসম অপ্রতিসম বলতে আসলে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ এই অ্যালকেনটা যদি দুটো একই অ্যালকাইল হ্যালাইড থেকে হয় তাহলে প্রতিসম হবে, এবং প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে বেশি উপযোগী। এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমাকে তোমরা করেছো, CH3 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 তোমরা জিজ্ঞেস করেছো এই অ্যালকেনটা তো প্রতিসম। স্বাভাবিক, ঠিক বলেছো একদম, এই অ্যালকেনটা তো আসলেই প্রতিসম। এখানে যদি আমরা ভাঙ্গি দুটো একই অংশে বিভক্ত, অর্থাৎ আমার এই অ্যালকেনটা আসলে তৈরি হয়েছে এই যে এই অ্যালকাইল হ্যালাইড থেকে, দুই অণু এই অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়েছে। আসলে দুই অণু এই অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেনটা তৈরি হয়েছে। তো আমি তোমাদের গতদিন কৌশলে বলেছি যে এই উডস বিক্রিয়ার যে আয়নিক কৌশলটা সেটা দুই ধাপে ঘটে। দ্বিতীয় ধাপটা SN2 নামে একটা বিক্রিয়া আছে। এটা সাধারণত অর্গানিক কেমিস্ট্রি যখন স্টুডেন্টরা প্রথম শুরু করে তখন এইটা সম্পর্কে জানে না, তো ভালো বুঝতে পারে না। কিন্তু যারা এবার পরীক্ষার্থী তোমরা যারা আছো তা তো অলরেডি একবার অর্গানিক কেমিস্ট্রি করে এসছো, তারা হয়তো বুঝতে পারছো SN2 বিক্রিয়া জিনিসটা কি। বুঝতে না পারলেও সমস্যা নাই, যখন আমি SN বিক্রিয়ায় যাব তখন বলে দিব। তো সংক্ষেপে শুধু বলি যে উডস বিক্রিয়ার যে দ্বিতীয় ধাপ সেটা SN2 বিক্রিয়ার কৌশল অনুসরণ করে, আর এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এই জন্য আমি গতদিন বলেছি যে আমাদের যে অ্যালকেনটা তৈরি হবে সেই অ্যালকেন যদি প্রতিসম অ্যালকেন হয় এবং সেটা যদি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয় সেটাও কিন্তু উডস বিক্রিয়া দ্বারা তৈরি করা যাবে না। এই হলো আমাদের গত ক্লাসের এই বিষয়টা। এখন তোমরা আমাকে আর কারো কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে প্লিজ একটু জিজ্ঞেস করো যে আর কোনো প্রশ্ন আছে কিনা।
আমাকে প্লিজ একটু বলো তোমাদের আর কোনো প্রশ্ন আছে কিনা। আমি তবু আরেকবার বলে দিচ্ছি, উডস বিক্রিয়ার ক্ষেত্রে কি কি জিনিস গতদিন দেখেছি। উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা সম্ভব না। উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার দ্রাবক হিসাবে এবং সোডিয়াম বিজারক হিসাবে ইউজ হয়। উডস বিক্রিয়াটা হলো উচ্চতর অ্যালকেন তৈরির একটা বিক্রিয়া। বিজোড় সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরির ক্ষেত্রে উডস বিক্রিয়া উপযুক্ত নয়। উডস বিক্রিয়া মেনলি প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে অধিক উপযোগী। তবে কোনো প্রতিসম অ্যালকেন যদি 3 ডিগ্রি অ্যালকেল হ্যালাইড থেকে তৈরি হয় তাহলে সেটাও উডস বিক্রিয়া দ্বারা সাধারণত তৈরি করা যায় না। এখন ক্লিয়ার? থ্যাংক ইউ। ইলা লিখেছ নো কোশ্চেন, অপন কুমার লিখেছ নো কোশ্চেন, আয়ান রেজনার ক্লিয়ার, ইসরাত জাহান লিখেছ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন শুরু করব আজকে আবারও অ্যালকেন তৈরির বিক্রিয়া। তো আজকে যেটা প্রথমে শুরু করব আমরা সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে। আচ্ছা সহজ করে বলি, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা আজকে অ্যালকেন তৈরির বিক্রিয়াটা শুরু করব ডি কার্বক্সিলেশন বিক্রিয়া দ্বারা। ঠিক আছে, এখন আমরা শুরু করব অ্যালকেন প্রস্তুতির। আয়ান রিনজা তোমার নাম প্রথম পড়লাম। ওকে, তাহলে এখন আমরা শুরু করছি অ্যালকেন প্রস্তুতির আরেকটা বিক্রিয়া হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। ডি মান হচ্ছে অপসারণ, অপসারণ কি অপসারণ? কার্বক্সিলেশন অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। আমরা বলি না ডিহাইড্রেশন, বুঝলি না, সিলেটার ডিহাইড্রেশন হয়েছে মানে কি পানি অপসারণ হয়েছে। এই যে বমি হলে বা ডায়রিয়া হলে আমরা বলি ডিহাইড্রেশন হয়েছে অর্থাৎ পানি অপসারণ হয়েছে। ঠিক তেমনই ডি কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অপসারণ। তো এই কার্বন ডাই অক্সাইড অপসারণ দ্বারা আমরা এখন এই অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়াটা করব। এইটা সাধারণত দুই প্রকার, একটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, একটা হলো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা আবিষ্কারকের নাম অনুসারে আমরা বলি কোপ সংশ্লেষণ। মানে সংশ্লেষণটা করা হয় কোপ পদ্ধতিতে, তাই এটাকে বলি আমরা কোপ সংশ্লেষণ। অপসারণ বিক্রিয়া কি বললাম, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আবিষ্কারকের নাম অনুসারে আমরা বলি কোপ সংশ্লেষণ, অর্থাৎ কোপ পদ্ধতিতে এই অ্যালকেনটা সংশ্লেষণ করা হয়। আর একটা হচ্ছে সোডা লাইম পদ্ধতি, সোডা লাইম, সোডা লাইম পদ্ধতি। তাহলে একটা বললাম আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, আর একটা হচ্ছে সোডা লাইম পদ্ধতি। ওকে প্লিজ। তো এখন দেখো, এইটা অবশ্য তোমাদের অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ ক্ষেত্রে লাগে, এইটা মানে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিটা, আর সোডা লাইম পদ্ধতিটা ইন্টারমিডিয়েট পরীক্ষায় বেশি দেয়। তো আমি প্রথমে তোমাদের সোডা লাইম পদ্ধতিটা দেখাবো, তারপর আমরা যাব হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। ওকে, সোডা লাইম কাকে বলি আমরা? নাম শুনেই বুঝতেছি, সোডা লাইম অর্থাৎ এই সোডাটা এসছে কস্টিক সোডা থেকে, আর লাইমটা এসছে কুইক লাইম। কুইক লাইমের সংকেত কি? ক্যালসিয়াম অক্সাইড। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকেই বলা হয় সোডা লাইম। অনেক সময় এমসিকিউ দেয় সোডা লাইম কি, তাহলে কি বলবা? সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকেই বলা হয় সোডা লাইম। অথবা ক নাম্বার প্রশ্নও দেয় সোডা লাইম কি, কি বলবা? কস্টিক সোডা, কস্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইড, সরি কস্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলি আমরা সোডা লাইম। তো সোডা লাইম পদ্ধতিতে আমরা কিভাবে, দেখো সোডা লাইম পদ্ধতিতে আমরা কিভাবে অ্যালকেন প্রস্তুত করি। এই যে
কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তোমরা নিশ্চয়ই জানো এইটা ছিল কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। এই অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করি, অ্যাসিডের হাইড্রোজেনকে যদি আমরা ধাতু দ্বারা প্রতিস্থাপন করি তার লবণ উৎপন্ন হয়। এই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডা লাইম দ্বারা উত্তপ্ত করি, আসলে মেন বিক্রিয়াটা করে সোডিয়াম হাইড্রোক্সাইড, বুঝছো? তো সাথে আমরা ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি এই কারণে যে সোডিয়াম হাইড্রোক্সাইড হলো একটা কাঁচ ক্ষয়কারী পদার্থ, অর্থাৎ যে কাঁচের পাত্রে আমরা বিক্রিয়া করব সেই পাত্রটা ক্ষয় হতে পারে। এই ক্ষয়টা রোধ করার জন্য আমরা আসলে সাথে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করি, তখন এই কস্টিক সোডার এই কাঁচটা ক্ষয় করতে পারে না, তাছাড়া ওটার আর কোনো বিক্রিয়ায় কাজ নাই। তাহলে এখানে কি ঘটে একটু দেখো, এই যে এইটুকু এখান থেকে বের হয়ে চলে গেল কি আকারে, এই যে Na দুটা সোডিয়াম Na2 আর CO3, এই যে সোডিয়াম কার্বনেট। আর অ্যালকাইল মূলক তো জানোই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরালেই হবে অ্যালকাইল, তাহলে সেই হাইড্রোজেন যদি আমরা আর এর সাথে আমরা দিয়ে দিই তাহলেই তৈরি হয়ে যাবে এই যে অ্যালকেন। এই হলো আমাদের সোডা লাইম পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুতি। অর্থাৎ খেয়াল করো এখানে যে অ্যালকাইল মূলকটা তুমি নিবা এখানে কিন্তু সেই অ্যালকেনটা তৈরি হবে। খেয়াল করি আমরা এখানে একটু CH3 CH2 মানে ইথাইল মূলক নিলাম, আর এর মানটা নিলাম আমি ইথাইল CH3 CH2, আর বাকি সবই তো অপরিবর্তনীয়। এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড প্লাস এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড। খুব দিয়েছে এই বিক্রিয়াটা, দেখো খুব সহজ বিক্রিয়া, অতীব সহজ, কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত খুব দিয়েছে। জনি দেখো তুমিও বুঝতে পারবা, এই যে এইটুকু মিল হবে সোডিয়াম কার্বন, এটা ফিক্সড। এই যে Na2CO3 এইটুকু মিলে সোডিয়াম কার্বনেট, এটা একদম ফিক্সড, এটা নিয়ে কোনো কথা নাই। আর এইচটা শুধুমাত্র কি হবে, এর সাথে চলে আসবে, আসলে কি হবে CH3, বলো 2 কেন এইচ আসলো CH3। এখন তুমি বলবে এখানে যে এইচ আলাদা করে লিখলেন, এটা আর দ্বারা বুঝাইছি যে, আর এখানে CH2 লিখে এইচ দিলেও কোনো সমস্যা নাই, তো CH2H না লিখে একবারে CH3 লিখলেই তো হয়। এই হয়ে গেল আমাদের এখানে ইথেন। এখানে যদি আমরা প্রোপাইল মূলক ব্যবহার করতাম এখানে তৈরি হতো প্রোপেন। এভাবেই আমরা সোডা লাইম পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন তৈরি করে ফেলতে পারি। আমাকে তোমরা একটু 22 এবং 23 পোলাপান যা শ্রাবণী ফোন দিয়ে ক্লাসের সময় ডিস্টার্ব করছে। আর সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট এটার নাম। আচ্ছা, একটা স্টুডেন্ট জিজ্ঞেস করছে ভাইয়া এটার নাম কি? এটার নাম হলো সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিড, না এই জন্য নাম হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট। এইটার নাম কার্বক্সিলেট। ওই যে স্টারের মতো নামকরণ, এই যে এই অংশ আছে না, আমরা কি বলতাম অ্যালকাইল অ্যালকানয়েড, জাস্ট অ্যালকাইলের জায়গায় কি আছে সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছো। শুধু একটা প্রশ্ন পেয়েছিলাম, সেটা হলো এটার নাম কি? নিতু লিখেছো। কামরুজ্জামান কাউসার আরেকবার বলেন ভাই, আটকে গেছিল। এই তো ভাই এগুলি সমস্যা, আটকে গেলে খুব সহজ জিনিস ভাই, যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে যদি আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করাই তাহলে অল টাইম এইটুকু মিলে হয়ে যাবে সোডিয়াম কার্বনেট, আর এইচটা এর সাথে এসে হয়ে যাবে অ্যালকেন। পটাশিয়াম লবণও নেওয়া যায়, শিফাত পটাশিয়ামও নেওয়া যায়, বা সোডিয়াম বা পটাশিয়াম লবণ দুটাই নেওয়া যায়, সোডিয়াম বা পটাশিয়াম লবণ দুটাই নেওয়া যায়, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এত এর সাথে এত কেন যুক্ত হলো? এত এর সাথে এত যুক্ত হয়নি বোকা, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বলেছি এটা, যেখানকার এইচটা চলে আসে আর এইটুকু অংশ মিলে সোডিয়াম কার্বক্সিলেট। বিক্রিয়ার মেকানিজম যদি দেখাতাম আমি তাহলে তোমরা এগুলো ভালো বুঝতে পারতো। শোনো, অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা রিয়াকশনের মেকানিজম আছে, কিন্তু ভাই তুমি মনে রাখতে পারবা না। যে মেকানিজমগুলো আমাদের প্রয়োজন সেগুলোই তো ঠিক মতো মনে থাকে না, আবার এর বাইরে প্রত্যেকটা রিয়াকশনের কৌশল আছে, তো সব কৌশল তুমি এই ইন্টারমিডিয়েটে মনে রাখতে পারবে না। তাই তোমাদের সুবিধার্থে আমরা এইভাবে জিনিসগুলো বোঝাই দিই, ঠিক আছে। আব্দুল্লাহ অভি, ওকে,
মাইক্রোব্যাকটেরিয়াম, আচ্ছা হিট দিতে যদি ভুলে যায় তাহলে মার্কস পাবো ভাই? আসলে একটা রিয়াকশন পরিপূর্ণভাবে লিখতে হবে, সহজ কথা। এর মধ্যে কোনোটা যদি ভুলে যাও সেটা সে টিচারের উপর সে নাম্বার দিতেও পারে, কেটে নিতে পারে। তুমি হিট না দিলে যদি বিক্রিয়াটা হয় না, ফলে তুমি নাম্বার তো টিচার কাটতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। সুতরাং এগুলো জিজ্ঞেস করে কোনো লাভ নেই ভাই যে এটা ভুলে গেলে কেউ এটা ভুল করলাম কি করে। ভুল করে তার পানিশমেন্ট পেতে হবে। এখন যে বিচারক সে পানিশমেন্ট দিতেও পারে, মাপও করতে পারে, ওটা তার ব্যাপার, ঠিক আছে। কিন্তু চেষ্টা করে ভুল করা যাবে না। ভুল না মানে তুমি এখন ধর একটা মানুষকে খুন করে গিয়ে যদি বলো আসলে খুনের সাক্ষী যে খুনের সাজা যে ফাঁসি, এটা তো আমি জানতাম না, তাহলে আদালত তোমাকে ক্ষমা করবে? না জানাটাও একটা অপরাধ। আমাকে প্রচুর স্টুডেন্ট, তোমরা খেয়াল করো, আগের চেয়ে এখন কিন্তু বেশি স্টুডেন্ট, হ্যাঁ কার্বক্সিলিক অ্যাসিডের ইমরান এটা সাবান তখন হয় যখন আর এর মানটা অনেক বড় হয়। এটা সাবান তখন হয়ে যায়, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণই হচ্ছে সাবান যদি আর এর মানটা অনেক বড় হয়, অর্থাৎ দীর্ঘ কার্বন শিকলযুক্ত সোডিয়াম বা পটাশিয়াম লবণ হচ্ছে সাবান। মানে এটা সাবানই, কার্বক্সিলিক সোডিয়াম লবণই সাবান, কিন্তু সাবানের ক্ষেত্রে আর এর মানটা অনেক দীর্ঘ হয়, অনেক বড় হয়, ঠিক আছে। ওকে, যেটা বলছিলাম যে আমাকে অনেক স্টুডেন্ট বলছে যে ভাইয়া আমি তো জানতাম না, প্রথম দিকে তো কোর্স পেপার 3 ছিল, 3.5 ছিল, এগুলো ছিল, এখন তো আমি বেশি হয়ে গেছে, আমি ওটা দিতে যাচ্ছি। না জানাটা একটা অপরাধ। তোমার বন্ধু জানলো, তুমি জানলা না কেন? সহজ বিষয়। আর দ্বিতীয় হচ্ছে যারা প্রথম দিকে 3000 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, সেটা ফার্স্ট ইয়ার বলো, সেকেন্ড ইয়ার বলো বা অ্যাডমিশনের পোলাপান বলো, তোমরা কিন্তু যদি অফলাইন পড়তে চাও আমার কাছে, পুরোটাই কিন্তু ব্যাক পাচ্ছ। তার মানে তুমি কিন্তু অনলাইনটা ফ্রি পড়তেছ। ওকে, আর যদি অফলাইন না আসতে চাও কোনো অসুবিধা নেই, কারণ আমার অনলাইনটা যেভাবে চলছে এভাবেই একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত চলবেই। ওকে, আচ্ছা, এই হলো আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণকে সোডা লাইমের সাথে বিক্রিয়া করে আমরা তৈরি করলাম অ্যালকেন। এবার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা অ্যালকেন তৈরি করব। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, এটা বিজ্ঞানী কোপ আবিষ্কার করেছিলেন, তাই এটাকে বলা হয় কোপ সংশ্লেষণ। কোবের আরো বিক্রিয়া আছে, সেটা আমরা পরবর্তীতে যাব, অর্গানিক কেমিস্ট্রি পড়তে থাকবো, তখন তোমরা দেখবা যে কোবের আরো কত বিক্রিয়া আছে, ঠিক আছে। কোবের আরো বিক্রিয়া আছে। অবশ্য আমরা অ্যালকিন এবং অ্যালকাইন করার পর অর্গানিক কেমিস্ট্রি একটু স্টপ দিতে পারি, আবার আমরা হয়তো অন্য অধ্যায়ে যেতে পারি, অথবা তোমরা চাইলে অর্গানিক কেমিস্ট্রি কন্টিনিউ করবো, কোনো অসুবিধা নাই। অনেক দিন ধরে অর্গানিক পড়ছো তো একটু বিরক্ত লাগতে পারে একই টপিক বারবার আর কি। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি এক্ষেত্রেও তাই, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এক্ষেত্রে 2 অণু করে লাগে সব, আর CONA, আর তোমাদের সুবিধার্থে এভাবে ভেঙে লিখলাম আমি, ঠিক আছে। 2 অণু, তড়িৎ বিশ্লেষণ, তাই তো। এর জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ চালনা করি, তড়িৎ বিশ্লেষণ, এটা তো তোমার সেই 9-10 থেকে হালকা পাতলা দেখে আসতেছ। তড়িৎ বিশ্লেষণ সবচেয়ে মজার ব্যাপার কি জানো, 2023-এর যারা পরীক্ষার্থী, অর্থাৎ SSC 2021-এর যারা, তারা তো অবশ্যই ফার্স্ট পেপারটা তো করবেই, কারণ ফার্স্ট পেপারটাই তো তাদের প্রথমে লাগবে। এরকম হিউজ স্টুডেন্ট আমার গ্রুপে আছে যারা ফার্স্ট পেপারের পাশাপাশি কিন্তু অর্গানিক কেমিস্ট্রিও কমপ্লিট করছে এবং তারা এক্সাম দিচ্ছে এবং এক্সামের নম্বরও ভালো পাচ্ছে। আমি এটাই সবসময় বলার চেষ্টা করি, মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু আসলে নাই। এখন তো টাইম ফাঁকা রে ভাই। আবার তোমাদের বিশেষ করে 21-এর যারা SSC আসো বা 23-এর যারা পরীক্ষা, 21-এর SSC এবং HSC, তোমাদের তো বাংলা, ইংলিশ, ICT এগুলো তো পড়তে হতো, সেগুলো তো আর পড়তে আপাতত হচ্ছে না। তো সেই টাইমটা যদি আমরা এগুলো একটু বেশি পড়ি তাহলে তো কোনো ক্ষতি নাই। আমি SSCদের ক্ষেত্রেও তাই বলছি। তাই SSC 21-এর অনেক পোলাপানকে আমি দেখেছি যারা অর্গানিক কেমিস্ট্রির সাথে পড়ছে। আমি তো যেমন তোমরা অনেকে আমাকে বলেছো ভাইয়া গ্রুপগুলো আলাদা করেন, আমি বুঝি না, তোমাদের আমি আলাদা করতে চাইলেও তোমাদের বলা উচিত যে ভাই গ্রুপগুলো একটাই রাখেন। কারণটা হচ্ছে এখানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার একদম 0 থেকে শুরু করতে, তোমরা বুঝতে পারছো। যার যেটুকু দরকার, যে যেটা মনে করো শেখা দরকার সেটা সে রিসিভ করবা, যেটা মনে মানে এটা খুব ভালো জানি আমার লাগবে না সেটা তুমি ডিনাই করবা, অসুবিধা নাই তো। বরং অন্য গ্রুপে ক্লাস দিলে তোমার কাছে মনে হতো আমি তো এটা শিখছি, ওই গ্রুপে তারা বোধহয় কি শিখছে আসলে, এই জন্য এটাই কিন্তু বেটার ভাইয়া, বুঝছো। ওকে, প্রিন্টে আমরা বললাম যে তোমাদের উপরে ডিপেন্ড করবে যে তোমরা যেটা চাইবা। আমরা আপাতত অর্গানিক করছি, অর্গানিক তো করতেই থাকবো। এই যে দেখো, আমরা যখন এই যে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এই যে 2 অণু পানি নিয়েছি, এদের যখন তড়িৎ বিশ্লেষণ করি ভাইয়া আমরা, তোমরা বুঝতেই পারছো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখান থেকে কার্বনটা বের হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এই যে
2 অণু কার্বন ডাই অক্সাইড প্লাস এই যে দুটো অ্যালকাইল মূলক যুক্ত হয়ে অ্যালকেন, এইটা তৈরি হয় অ্যানোডে। এইটা তৈরি আমি দেখাবো, এটার কৌশলটা দেখাবো তোমাদের বোঝার সুবিধার্থে, যদিও এটার কৌশল তোমাদের পরীক্ষায় দিবে না, বা এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুতি তো তোমাদের ফাইনাল পরীক্ষাতে এখন পর্যন্ত দিয়েছেই কম, অ্যাডমিশন টেস্টেই বরং বেশি দেয় এগুলো আর কি। ওকে, আচ্ছা, প্লাস এই যে দুটা সোডিয়াম আর দুটা ওএইচ মিলে কি হবে, 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর দুটা এইচ মিলে কি হবে, হাইড্রোজেন। এইটুকু তৈরি হয় আমাদের ক্যাথোডে। ক্যাথোডে এই হয়ে গেল আমাদের বিক্রিয়া পূর্ণকরণ। বিক্রিয়াটা হয় কি করে সেটা আমি দেখাচ্ছি। ওকে, এই যে কার্বন, তোমরা যদি কেউ মনে করো ভাই আমি 2 অণু যদি সামনে 2 দেই, কোনো অসুবিধা নাই, কিন্তু জাস্ট আমি তোমাদের বোঝার সুবিধাতে দুটা ভেঙে ভেঙে ভাবে দেখালাম। কেউ যদি মনে করে একবারে লিখবে, আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবো। দেখো, কেউ যদি মনে করে আমি এভাবে লিখবো বিক্রিয়াটা, CH3 COON এইভাবে লিখবো 2, কোনো অসুবিধা নাই। পানিটা আমি এইভাবে লিখবো 2 অণু, কোনো অসুবিধা নাই। তড়িৎ বিশ্লেষণ করব আমরা, তাহলে অ্যানোডে কি উৎপন্ন হবে, এই যে 2 অণু কার্বন ডাই অক্সাইড আর দুটা মিথাইল মূলক মিলে তৈরি হবে ইথেন। ওকে, এইটুকু তৈরি হয় কোথায়, অ্যানোডে, ঠিক তো। আর সেম ভাবে এখানে দুটা সোডিয়াম দুটা OH এর সাথে মিলে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর দুটা হাইড্রোজেন মিলে এখানে দুটা হাইড্রোজেন পরমাণু মিলে হাইড্রোজেন অণু তৈরি করবে। এইটা হচ্ছে ক্যাথোডে। ক্যাথোডে, ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। বা তোমরা এইভাবে লিখতে পারো, জাস্ট এইভাবে লিখেছি আমি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে। আগে বলো উৎপাদ তৈরি ব্যাপার নিয়ে কোনো প্রবলেম আছে কিনা, এই বিক্রিয়ার আরো অনেক কথা আছে, এটার কৌশল আছে আমি দেখাবো। এইটুকু আগে তোমরা বলো আমাকে, যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণ থেকে কিভাবে আমরা আসলে অ্যালকেন পেতে পারি। যে 2 অণু কার্বক্সিলিক অ্যাসিড সোডিয়াম লবণকে 2 অণু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে এই যে কার্বন ডাই অক্সাইড অ্যালকেন, ক্যাথোড, ক্যাথোডে সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন উৎপন্ন হলো। ওকে, প্রশ্ন করতে হবে না, শুধু বুঝতে পেরেছো কিনা এটা বলো। প্রশ্ন আমি জানি তোমরা কি করবা। আব্দুল্লাল অভি ভাই, আমাদের HSC 22-এর আগে কোর্স শেষে হবে তো, আর 21-এর পরীক্ষার আগে তো শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে। 21-এর আগে তো শর্ট সিলেবাস শেষ হয়ে যাবে, 22 তো পরের কথা। আর আমার যারা পুরাতন স্টুডেন্ট তারা আমাকে খুব, হ্যাঁ বিক্রিয়া বুঝতে পারছো, তাস মিয়া সুলতানা, থ্যাংক ইউ। ও ফাহিম, 21-22-এর জন্য সেই, আচ্ছা লিখো ক্লিয়ার, ফাহিম সমস্যা নাই, লিখো, অসুবিধা নাই তো, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তোমরা বুঝতে পেরেছো। এখন আমি কিছু কথা বলবো এখানে, খেয়াল করে দেখছো ভাইয়া তোমরা, তার মানে এখানে কিন্তু একটু উদাহরণটা দেখি আমরা, তাহলে ভালো বুঝবা। এখানেও কিন্তু উচ্চতর অ্যালকেন তৈরি হচ্ছে। দেখো আমার যৌগে কিন্তু মিথাইল ছিল, হয়ে গেছে কিন্তু ইথেন। খেয়াল করছো কি তোমরা, এখানে ছিল কি মিথাইল, হয়ে গেছে কিন্তু ইথেন। কি ঠিক আছে, অর্থাৎ সবসময় মাথায় রাখবা এখানেও কিন্তু আমাদের, অর্থাৎ এখানে সাধারণত এই সংখ্যক কার্বনযুক্ত অ্যালকেন তৈরি হবে। দেখো ভাইয়া 2 × N-1, অর্থাৎ N মানে হচ্ছে এখানে কার্বন কয়টা আছে দেখো তো ভাই, কার্বন এখানে, সরি 2 × 2n-1, তাহলে কার্বন কয়টা আছে এখানে দেখো তো ভাইয়া, 2টা, তাই না? তাহলে 2 × 2 খেয়াল করে এখানে কত কার্বনযুক্ত অ্যালকেন আমাদের আসলে এখানে তৈরি হবে। এখানে আমার কার্বন কয়টা আছে যৌগ, 1 1 2, তার মানে 2 × 2 - 1, তার মানে 2 2 × 4 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, ভুল লিখলাম সম্ভবত, ও না না 2n না, 2 × n-1, হ্যাঁ সরি একটু হেল্প করো, দাঁড়ান, 2
2 ইন্টু n-1, অর্থাৎ n-1 কে 2 দিয়ে গুণ করলে যেটা, অর্থাৎ এখানে n এর মান কত ভাই বলতো 2, n এর মান কত এখানে 2 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে গুণ এর সাথে 2, তাহলে কত হচ্ছে 2, অর্থাৎ এখানে যতটা কার্বন থাকবে সেখান থেকে যে অ্যালকেনটা তৈরি হবে এত কার্বন যুক্ত অ্যালকেন আমাদের তৈরি হবে। আমরা আরেকটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো ভাইয়া, CH3 CH2 COO-Na, তাহলে এই যৌগটার যদি আমরা এই যৌগটাকে যদি আমরা এর জলীয় দ্রবণে যদি আমরা তড়িৎ চালনা করি তাহলে যে অ্যালকেনটা তৈরি হবে, কত কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে, সূত্র কি বলেছি আমরা 2 ইন্টু n-1 সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে। এনটা হচ্ছে কার্বন সংখ্যা, তাহলে 2 গুণ এখানে কার্বন কয়টা আছে দেখো তো, 1 2 3, তাহলে 3 বিয়োগ 1, তার মানে 2 2 কত 4 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে। তাই তো হবে, এই যে এই অ্যালকেনই তো তৈরি হবে, CH3 CH2 CH2 CH3। বলো এই বিষয়টা বুঝতে পারলা কিনা? আমি মনে একটু জটিল করে দিলাম জিনিসটা, তাই না? সবসময় মাথায় রাখবা যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণে যখন আমরা তড়িৎ চালনা করব, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের তড়িৎ চালনা করলে কত কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে, 2 ইন্টু n-1 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে। এনটা হচ্ছে ওই অ্যাসিডের সোডালাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যায় না, অবশ্যই যাবে। সোডালাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে না কেন? তৈরি করা যাবে, দেখাচ্ছি। তাহলে ওই অ্যাসিডের লবণে কার্বন সংখ্যা, ওই অ্যাসিডের লবণে মোট কার্বন সংখ্যা, মোট কার্বন সংখ্যা, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ, মোট কার্বন সংখ্যা, ঠিক আছে। যেমন ধরো, ও আচ্ছা একজন লিখেছো যে সোডালাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে না কেন, CH3 COO-Na, এটার যদি আমরা সোডালাইম পদ্ধতি করি এই তো মিথেন হয়ে যাবে। সোডালাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে, এইটুকু মিলে হয়ে গেল সোডিয়াম কার্বনেট, আর এইটা এসে গেল হয়ে গেল মিথেন। সোডালাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে। ওকে ভাইয়া, আগের বিক্রিয়কে কার্বন সংখ্যা কত ছিল? আগের বিক্রিয়ক মানে কোনটাই বলছো ভাইয়া? এইখানে, এখানে কার্বন সংখ্যা ছিল মোট 3টা, 1 2 3, 3টা কার্বন ছিল। তাহলে কত কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে? 2 হলো সূত্রের, n এর মান হচ্ছে 3 বিয়োগ 1 হচ্ছে সূত্রের, তাহলে কত হচ্ছে দেখো তো, 3 থেকে 1 বাদ দিলে 2, 2 কে 2 দিয়ে গুণ করলে কত হবে 4 কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে। তাই তো হয়েছে, এই যে CH3 CH2 তে 2 বার যুক্ত হবে, CH3 CH2 2 বার যুক্ত হবে, এই যে হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছ? তাহলে খেয়াল করো, আমরা একটু ফ্রেশ করে আরেকটা বিক্রিয়া একটু লিখি, সেইটা হচ্ছে CH3, এটাই লিখি আমরা ফ্রেশ করে, CH2 COO-Na, তাই না? আমরা বলেছি CH3 CH2, তোমাদের সুবিধাটা আবারও ভেঙে লিখছি, তোমাদের বিক্রিয়াটা বুঝতে সুবিধা হবে, তাই জলীয় দ্রবণ, তাই তো জলীয় দ্রবণ। আমরা কি করলাম? তড়িৎ চালনা করলাম, তড়িৎ বিশ্লেষণ লিখলেই বোঝা যায় যে তড়িৎ বিশ্লেষণ সাধারণত কোন আয়নিক যৌগের জলীয় দ্রবণে বা গলিত দ্রবণে তড়িৎ চালনা করা হয়। আমাদের অবশ্য তড়িৎ বিশ্লেষণের আলাদা একটা অধ্যায় আছে, সেকেন্ড পেপারের 4র্থ অধ্যায়, তখন গেলে আমরা তড়িৎ বিশ্লেষণটা আরো ভালো বুঝবো। তাহলে এক্ষেত্রে কি হবে? এই 2 পাবলিক মিল হবে 2 অণু কার্বন ডাই অক্সাইড অ্যানোডে, আর কি এই 2 পাবলিক যুক্ত হয়ে কি তৈরি করবে দেখো দেখি, CH3 CH2 আর এই যে CH2 CH3। এখন আবার কেউ বলো না যে ভাই এখানে মোট তো 6 কার্বন ছিল, আরে যৌগ তো একটাই, 2 অণু নিয়েছি তাই তোমার 6টা মনে হচ্ছে। তুমি এক অণু চিন্তা করো, এক অণু যদি দেখি আমরা তাহলে কয়টা কার্বন, 1 2 3, তাহলে 3টা যদি কার্বন হয় তাহলে সূত্রের 2 আর 2 n মান হচ্ছে 3 কার্বন সংখ্যা বিয়োগ 1, তাহলে কত হচ্ছে দেখো দেখি, 4 হচ্ছে, এই যে 4 প্লাস 2 অণু সোডিয়াম, 2 অণু ওর সাথে মিক্ত হয়ে 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড আর 2টা হাইড্রোজেন যুক্ত হাইড্রোজেন অণু তৈরি করবে। এই হলো আমাদের অ্যালকেন। এখন কথা হচ্ছে
তার মানে আমরা বুঝতে পারছি যে এই উডস বিক্রিয়া দ্বারাও যে অ্যালকেনটা তৈরি হবে সেই অ্যালকেনে আসলে কার্বন সংখ্যা বাড়বে এবং অ্যালকেনে কার্বন সংখ্যা কত হবে এই সূত্রটা একটু মনে রাখবা যে এত সংখ্যক কার্বন যুক্ত অ্যালকেন তৈরি করবে। এনটা হচ্ছে ওই যৌগের মোট কার্বন সংখ্যা। এই উডস বিক্রিয়ার সরি এই কি বলে কোপ বিক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু ওই উডস বিক্রিয়ার মধ্যে কিছু জিনিস প্রযোজ্য, সেটা হলো মিথেন তৈরি করা যায় না, মিথেন তৈরি করা যাবে না। সোডা লাইম পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে, কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মিথেন তৈরি করা যাবে না। এই জন্য খেয়াল করো তো, অ্যালকাইল গ্রুপের মধ্যে সবচেয়ে ছোট অ্যালকাইল গ্রুপ কে? মিথাইল। তো এটার যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি তৈরি হবে? এখান থেকে তো তৈরি হবে ইথেন, কি ঠিক কিনা? এখান থেকে যে দুই অণু যুক্ত হবে ইথেন তৈরি হবে। তাহলে এর চেয়ে ছোট সদস্য আর কে হতে পারে অ্যাসিডের? এইটা। তা এখানে তো অ্যালকাইল গ্রুপই নাই, তো অ্যালকেন তৈরি হবে কোত্থেকে? এই জন্য মাথায় রাখবা এই কোপ সংশ্লেষণ পদ্ধতিতে কিন্তু মিথেন তৈরি করা যাবে না। বা অনেক সময় এমসিকিউ কোশ্চেন দেয়, নিচের কোন লবণের তড়িৎ বিশ্লেষণে অ্যালকেন তৈরি করা যায় না? এই লবণে সোডিয়াম মিথানয়েড, সোডিয়াম মিথানয়েড। কারণ মিথানয়েডের এই কার্বন তো তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তাহলে অ্যালকেন তৈরি করার মতো কার্বন কই আছে? এই কার্বন তো কি জানি, এই কার্বন তো তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, তাহলে অ্যালকেন তৈরি করার মতো কার্বন এখানে কই? এই জন্য এই লবণের তড়িৎ বিশ্লেষণ দ্বারা আমরা অ্যালকেন তৈরি করতে পারি না। আবার উল্টাটা বলতে পারি মিথেনও তৈরি করা যায় না। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু প্লিজ জানাও, জাস্ট এতটুকু ক্লিয়ার কিনা। তারপর আরো সামনে যাব আমরা। এই বিক্রিয়াটা বললাম না, ফাইনাল পরীক্ষাতে খুব বেশি না দিলেও অ্যাডমিশন টেস্টে দেয়। এইচএসসি 22 কি লিখেছো তোমরা? ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম মিথেন তৈরি করা যাবে না, কারণ এইটুকু তো আছে, অ্যাসিডের লবণে তো এইটুকু থাকবেই। তাহলে সবচেয়ে ছোট সদস্য এখানে অ্যালকাইল মানে মিথাইল, তাহলে মিথাইল নিলে তো ইথেন তৈরি হচ্ছে। তাহলে এর চেয়ে ছোট মানে কি হাইড্রোজেন দিতে হবে আমাকে? তাহলে হাইড্রোজেন দিলে তো এখানে কোনো কার্বনই নাই, অ্যালকেন তৈরি হবে কোত্থেকে? এই জন্য এই দুটা জিনিস মাথায় রাখবা। থ্যাংক ইউ যে উডস বিক্রিয়া দ্বারা মিথেন তৈরি করা যায় না, বা উল্টাটাও মনে রাখতে পারো যে এই লবণের তড়িৎ বিশ্লেষণে অ্যালকেন তৈরি হবে না। ওকে, আরেকটা বিষয় হচ্ছে এই কোপ বিক্রিয়াটাও কিন্তু প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রেই প্রযোজ্য। কার ক্ষেত্রে প্রযোজ্য? প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে। যদি বলো কেন ভাইয়া অপ্রতিসম নিলে কি হবে? অপ্রতিসম নিলে ওই উডস বিক্রিয়ার মতো হবে, ওই কাঙ্ক্ষিত উৎপাদের পরিবর্তে মিশ্র অ্যালকেন তৈরি হবে। কি তৈরি হবে বললাম আমরা? মিশ্র অ্যালকেন তৈরি হবে। ফলে তাদেরকে মিশ্রণ থেকে পৃথক করাটা কি হবে? কঠিন হয়ে যাবে। এই জন্য এই কোপ বিক্রিয়া দ্বারা আমরা প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য হলেও অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এটা খুব একটা উপযোগী নয়। আমি একটু তোমাদের এগুলো একটু দেখাই। গত কয়েকদিন ক্লাস করেছি আমরা, আমি তোমাদের এই পিডিএফ যেটা দিয়েছি তোমাদের গ্রুপে সেইটা আসলে দেখাইতে পারি নাই, আজকে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এগুলো আমরা জৈব যৌগের অ্যারোমেটিক যৌগের যে সমানতা, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। অ্যারোমেটিক যৌগের সমানতা নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, কারণ আমরা তো অ্যারোমেটিক যৌগ সম্পর্কে এখনো পড়িনি। অ্যালকেন পড়বো, অ্যালকিন পড়বো, অ্যালকাইন পড়বো, তারপর যখন অ্যারোমেটিক যৌগ শুরু করব তখন অ্যারোমেটিক যৌগের নামকরণ, তার সমতা। আবার মনে করো না যে এদের মতো এত বেশি লাগবে নামকরণ, একটা ক্লাসেই লাগবে না, ইউটিউবে ক্লাসটা দেওয়া আছে, দেখে নিয়েও বুঝতে পারবা অ্যারোমেটিক যৌগ কি, কিভাবে তৈরি হয়, এদের নামকরণ, এদের সমানতা। তখন আমরা ডিটেলস করবো বন্ধনের সুষম বিভাজন ও বিষম বিভাজন। এই যে ফ্রি রেডিকেলের বৈশিষ্ট্য, স্থায়িত্ব, কার্বনিয়াম আয়ন এবং কার্বোক্যাটায়ন। কার্বন আয়ন কি দেখছো কত বোর্ডে দিয়েছে ক নাম্বার প্রশ্নে। কার্বনিয়াম আয়ন স্থায়িত্বের ব্যাখ্যা করো, স্থায়িত্বের ক্রম ব্যাখ্যা। 1 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কার্বন আয়ন স্বল্প স্থায়ী কেন? ঢাকা বোর্ড 17তে দিয়ে দিয়েছে। ওই যে বললাম এমনিতে নাচনে বুড়ি, তারপর দিলা ঢোলে বাড়ি। অ্যানায়নের ক্ষেত্রে ইলেকট্রন দানকারী গ্রুপ যত বেশি থাকবে তত কম স্থায়ী হবে। ক্লাসগুলো ইলেকট্রোফাইল ও নিউক্লিওফাইল বিকারক কি, জৈব বিক্রিয়া শ্রেণীবিভাগ আমি পড়িনি, এই জন্য পড়াইনি। শ্রেণীবিভাগ পড়াইতে গেলে আমি খুব ভালো বুঝবো না, কারণ বিক্রিয়া সম্পর্কে তো তোমার ধারণাই নাই। পুরা বিক্রিয়া সম্পর্কে ধারণা যখন হয়ে যাবে, কোনটা কোন টাইপের বিক্রিয়া, এগুলো এমনি বুঝতে পারবা।
তবে এমসিকিউ কিন্তু আবার দিয়েছে, মেডিকেল একাধিকবার দিয়েছে, নিচের কোনটি জৈব বিক্রিয়ার প্রকারভেদ নয়? জৈব বিক্রিয়া কিন্তু মেনলি 4 প্রকার জানো: প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বা জুট বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, পুনর্বিন্যাসকরণ বিক্রিয়া। এগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। কিন্তু দেখো তোমরা, এগুলো কিন্তু আবার দিয়েছে জানো, এই দেখো মেডিকেলে দেখো তোমরা দিয়েছে কোনটি জৈব বিক্রিয়ার প্রকারভেদ নয়। দেখছো কোনটি মুক্ত রেডিকেল বিক্রিয়ার বৈশিষ্ট্য নয়? ডেন্টাল 6-7। সুষম বিভাজনের মাধ্যমে সৃষ্টি হয়, অবশ্যই। অপোলার দ্রাবকে ঘটে, অবশ্যই। সাধারণত শিকল বিক্রিয়া নয়, এটাই তো মিথ্যা। এরা সাধারণত চেন বিক্রিয়া দেয়, শিকল বিক্রিয়া দেয়। গত ক্লাস আমরা করেছি। আলো দ্বারা প্রভাবিত, অবশ্যই। এরা শুধু আলো দ্বারা না, এরা কি দ্বারা প্রভাবিত বলেছিলাম? হেল্পার দ্বারা, পিআর হেল্পার দ্বারা প্রভাবিত হয়। হিট, ইলেকট্রিসিটি, লাইট, পারক্সের রেডিকেল। ওকে, এই যে দেখছো মেডিকেল 2, 3 আবার 13, 14 তো দিয়েছে, যে ওদের কাছে আছে, বুঝছো, এটা অসুবিধা নাই, দেখা যাচ্ছে এখন। আচ্ছা, নিম্নে কোনটি জৈব বিক্রিয়ার প্রকারভেদ নয়? সংযোজন তো দেখলা বোধহয় তোমরা, প্রতিস্থাপন নামটাও দেখলা, পুনর্বিন্যাস নামটাও দেখলা, সহ অবস্থান নামে আসলে কোনো বিক্রিয়া নাই। কি বুঝতে পেরেছো ভাইয়া? এগুলো আস্তে আস্তে তোমরা সব সলভ করতে পারবা, ঠিক আছে? প্রতিসম আর অপ্রতিসম খুব সহজ ভাইয়া। প্রতিসম আর অপ্রতিসম প্রবলেম হওয়ার কোনো কারণই নাই। দেখো, প্রতিসম আর অপ্রতিসম, এই যে আর, খুব সহজ কথা, দুটা আর যদি একই হয় তাহলে প্রতিসম, আর দুটা আর যদি ভিন্ন হয় তাহলে অপ্রতিসম। আবারও বলছি, দুই আর যদি একই হয় তাহলে প্রতিসম, আর 2 আর ভিন্ন হলে অপ্রতিসম। এই দেখো CH3 CH3 CH2 CH2 CH3 CH3। এই যে দেখো এই আর মানে কি? এই যে এইটুকু, দেখো দুটো একই জিনিস। আর এই আর মানে কি? এই যে এইটুকু, দেখো তো দুটো একই জিনিস কিনা? অর্থাৎ মাঝ বরাবর একটা তুমি দেখবা দুটো একই অংশে ভাগ করতে পারলে, সহজ কথা, মাঝখানে দুটো একই অংশ ভাগ করতে পারলে সেটা প্রতিসম, ভাগ করতে না পারলে সেটা অপ্রতিসম। এই যে ফাইন, ভালো কথা বলেছো, যে শোনা কথায় আসলে কান দিতে নাই। আমি যেভাবে পড়াচ্ছি পড়ো, আমার ট্র্যাক রেকর্ডে নাই যে কোনো বছরের কোনো সিলেবাস শেষ হয়নি বা পারিনি, শেষে গিয়ে তাড়াহুড়া করেছি, এমনটা আমি করি না ভাইয়া। সুতরাং আমি যেভাবে পড়াচ্ছি শুধু সেভাবে পড়ে যাও। আমি বরাবরই বলি, বেশি বোঝা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দেখবা আলটিমেটলি যারা নিজেদের খুব চালাক, বেশি বুদ্ধিমান, এই করব সেই করব, এটা করব সেটা করব, এটা নিয়ে একসঙ্গে ভাবে, তারাই কিন্তু ভুলগুলা বেশি করে। ওকে, তাহলে ক্লিয়ার এখন যে আমরা আসলে প্রতিসম আর অপ্রতিসম জিনিসটা কি? যে দুটা যদি একই অংশে ভাগ করতে পারে তার প্রতিসম, আর একই অংশে ভাগ করতে না পারলে সেটা হচ্ছে অপ্রতিসম। ওকে, যেটা বলছিলাম, চলে আসি আমরা। অ্যালকেন কাকে বলে? প্যারাফিন কি? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? গত ক্লাসে বলেছি। আমরা অ্যালকেন প্রস্তুতি শুরু করেছি। গ্রিগনার বিকারকটা এখনো আমরা করিনি, এটা আপাতত বাকি আছে। উডস বিক্রিয়ার সাহায্যে তৈরি করি। এই দেখো বিস্তারিত দিয়েছি আমরা, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে, ঠিক আছে? আর এই দুটা শিল্প উৎপাদন এখনো করিনি, এগুলো পরে করব আমরা। কোপ সংশ্লেষণ করতেছি আমরা এখন। দেখো কোপ সংশ্লেষণ, দেখো আচ্ছা, এটা কি পুরাতনটা নাকি? আচ্ছা, আরেকটা আছে নাকি অর্গানিকের? মনে হয় আগেরটা আপলোড দেওয়া হয়েছে, দেখি। এটা মনে হয়, দেখি। এটা ঠিক আছে। এইটা প্যারাফিন কি? অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? উডস বিক্রিয়া, এই যে দেখো এখানে লিখে দিয়েছি যে কেন উডস বিক্রিয়া দ্বারা। আচ্ছা,
আমি তোমাদের গতদিন কৌশলে এইটুকু দেখাইনি, এইটুকু না লিখলেও সমস্যা নাই, সরাসরি এখান থেকে তোমরা দ্বিতীয় ধাপে চলে যেতে পারো, মানে এইটুকু না দেখে সরাসরি দেখালেই হয়ে যাবে, কারণ এইটুকু মিলে তো সোডিয়াম হ্যালাইড তৈরি করে, এটা আমরা জানি। সুতরাং এইটুকু না দেখালেও চলবে, যেভাবে তোমাদের ক্লাসে করেছি ওটা করলেই হবে। এই যে দেখো ভাই, এই জায়গা লিখে দিয়েছি, এ পদ্ধতিতে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপে উপস্থিত কার্বন সংখ্যার দ্বিগুণ সংখ্যক কার্বন পরমাণু যদি অ্যালকেন উৎপন্ন হয়। কার্বক্সিলিক অ্যাসিডে n সংখ্যক কার্বন পরমাণু থাকলে অ্যালকেনে 2 × n-1 সংখ্যক কার্বন পরমাণু থাকে, তাই এই পদ্ধতিতে মিথেন প্রস্তুত করা যায় না। এটি অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে ভালো পদ্ধতি নয়। এক্ষেত্রে দুটি ভিন্ন কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করতে হয়, ফলে কাঙ্ক্ষিত অ্যালকেনের পরিবর্তে আরো দুটি অ্যালকেন তৈরি হয়। এই যেটা গতদিন বললাম, এরা নিজেদের মধ্যে যুক্ত একটা যৌগ তৈরি করবে, এরা নিজেদের মধ্যে যুক্ত একটা যৌগ তৈরি করবে, আর এই দুই পাবলিক মিলে একটা তৈরি করবে। অর্থাৎ গতদিনের ওই উর্স বিক্রিয়ার মতো 3 টাইপের যৌগ তৈরি হয়, অ্যালকেন তৈরি হয়। আর যেহেতু অ্যালকেনগুলো স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি, ফলে মিশ্রণ থেকে এদেরকে পৃথক করাটা খুব কষ্টকর হয়ে যায়। এই কারণে ভাইয়া এই কার্বক্সিলিক অ্যাসিডের কোপ সংশ্লেষণ পদ্ধতিতেও আমরা এই প্রতিসম অ্যালকেনগুলোর ক্ষেত্রেই অধিক উপযোগী। বলো বিষয়টা ক্লিয়ার কিনা, তোমরা একটু দেখে নিবা, তাহলে আমার মনে হয় বুঝতে পারবা। ওকে, বললাম তো যেটা তোমাদের ফাইনাল পরীক্ষাতে খুব বেশি দেয় তা না, তবে অ্যাডমিশন টেস্টে কিন্তু ভাই এই কোপ সংশ্লেষণ পদ্ধতিটা দেয়। আমাকে একটু প্লিজ বলো এখন ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা যে কোপ সংশ্লেষণ পদ্ধতিতে মিথেন তৈরি করা যায় না। কোপ সংশ্লেষণ পদ্ধতিতে মিথেন তৈরি করা যায় না। কই দেখলাম, আচ্ছা এই যে মিথেন তৈরি করা যায় না। সোডিয়াম মিথানয়েটের তড়িৎ বিশ্লেষণ করলে এটার দ্বারা অ্যালকেন তৈরি হবে না। আর অ্যালকেনে কার্বন সংখ্যা কত হবে? 2 × n-1 সংখ্যক। অপ্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এই বিক্রিয়াও খুব বেশি উপযোগী নয়। কোপ বিক্রিয়াটাও আমাদের প্রতিসম অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে অধিক উপযোগী। ওকে, থ্যাংক ইউ, তোমরা এখন বুঝতে পেরেছো। আমরা এখন একটু কৌশল দেখব, জাস্ট আজকে কৌশল দেখে আমরা ছেড়ে দিব। আগামী ক্লাসে আমরা গ্রিগনাট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করব এবং অ্যালকেনের ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলবো আগামী ক্লাসে। আজকে আমরা এই কৌশল দিকে ছেড়ে দেব। তো খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণে যখন আমরা তড়িৎ বিশ্লেষণ করি তখন কি হয় দেখো, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ সে ভেঙে গিয়ে কার্বক্সিলেট আয়ন প্লাস সোডিয়াম আয়ন তৈরি করে, তাই তো? দেখতে সমস্যা নেই না, আটকে গেছে নাকি? দেখো তো, আটকে জানি কি ব্যাপার। এই নেট ঠিক আছে কি? কি ব্যাপার, না চলছে কিন্তু আমার এখানে। এবার ঠিক হয়েছে, আটকাই ঢোকে, আমার এখানেই প্রবলেম। ওকে, মাহমুদ রতন শুভ, তোমার কমেন্ট পড়ছি না ভাই। এই যে কমেন্ট পড়লাম যে, কি ব্যাপার, আমার এখানে শুধু প্রবলেম নাকি? প্রতিসম অ্যালকেন তৈরি করতে কি মাথায় রাখবো ভাইয়া? কি প্রতিসম অ্যালকেন তৈরি করতে তোমাকে কিচ্ছু মাথায় রাখতে হবে না, জাস্ট 2 অণু অ্যাসিডের লবণ নিবা, দুটা যেন একই রকম হয়, শেষ কথা। উর্স বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড নিব দুটা যেন একই হয়, এখানেও তাই, যে 2 অণু অ্যাসিডের লবণ নিব দুটা যেন একই হয়, শেষ কথা। দুইটা যেন একই জিনিস হয়, তাহলে একটাই প্রতিসম হবে, সহজ কথা তো এটা। ওকে, এবার জলীয় দ্রবণে যখন আমরা এই জলীয় দ্রবণটা দ্রবীভূত কি তৈরি করবে? হাইড্রোজেন আয়ন আর হচ্ছে হাইড্রক্সিল আয়ন। কি ঠিক আছে? যে জিজ্ঞেস করলো ভাইয়া আমাকে যে ভাইয়া প্রতিসম অ্যালকেন তৈরি করতে গিয়ে আমরা কোন বিষয়টা মাথায় রাখবো? খেলে মাথায় রাখবে 2 অণু এটা যেন একই হয়, মানে ধরো 2 অণুই CH3COO এটা নিতে পারি, 2 অণুই সোডিয়াম প্রোপানয়েড নিতে পারি, 2 অণুই, মানে এটা একটা নিলা আর একটা মনে করে এটা নিলা, তখনই অপ্রতিসম হবে, সহজ কথা। এটা একটা নিলেই অপ্রতিসম হবে।
আর দুইটা যখন একই জিনিস নিবা, সুন্দর বোঝে সুমন সরকার, যে দুটা যৌগ একই হলে প্রতিসম, ভিন্ন হলে অপ্রতিসম। ওকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণটা আয়নিত হয়ে কার্বক্সিলেট আয়ন আর সোডিয়াম আয়ন তৈরি করবে, আর পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়ন তৈরি করবে। এইবার চলে আসি আমরা তড়িৎ বিশ্লেষণে। তোমরা জানো যে দুইটা তড়িৎ দ্বার থাকে, একটা হলো ক্যাথোড আর একটা হচ্ছে অ্যানোড। তো তড়িৎ বিশ্লেষণে এই তড়িৎ দ্বার দুটি ক্যাথোড এবং অ্যানোডের অনেক সংজ্ঞা আছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, অনেকে মনে করে পজিটিভ তড়িৎ দ্বারকে বলা হয় অ্যানোড আর নেগেটিভ তড়িৎ দ্বারকে বলা হয় ক্যাথোড। কথাগুলো কিন্তু আসলে ঠিক না। সবসময় মাথায় রাখবা, যে তড়িৎ দ্বারে জারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় অ্যানোড, আর যে তড়িৎ দ্বারে বিজারণ ক্রিয়া সংঘটিত হয় তাকে বলা হয় ক্যাথোড। তো প্রথমে আমরা অ্যানোড বিক্রিয়াটা করব কিভাবে, দেখো ভাইয়া। অ্যানোড বিক্রিয়া তোমরা বুঝতেই পারছো যে এদের মধ্যে যে বন্ধন ইলেকট্রন ছিল, সেই দুটা ইলেকট্রন একে দিয়ে সোডিয়ামটা প্লাস আকারে বের হয়ে চলে গেছে, তাই তো? তার মানে আর সিও মাইনাস। ওকে, তাহলে এ যদি এই দুটা, তার মানে এখানে একটা নেগেটিভ চার্জ দিয়েছি, মানে কিন্তু আসলে এখানে দুইটা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে ভাই? এখানে দুইটা ইলেকট্রন আছে। তার মানে এ যদি এই একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি, সরি অ্যানোডের জারণ, তার মানে এ যদি একটা ইলেকট্রন দান করে ভাইয়া, তাহলে দুটা ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন চলে গেলে ওটা নেগেটিভ থাকবে না, ওটা কি হয়ে যাবে? ওটা হয়ে যাবে ফ্রি রেডিকেল। আমি কিন্তু এই ক্লাসটা তোমাদের ইউটিউবে আপলোড করে রাখছি, তোমরা ইউটিউবে ক্লাসটাও এটার সাথে সাথে আমার লাইভ ক্লাস সাথে সাথে পরে তোমরা দেখে নিতে পারো। তাহলে কি দেখলাম আমরা, যে এটা কিন্তু মাইনাস, এটা কিন্তু বন্ড, আবার পোলাপান এটা এভাবে লিখি, এই জন্য একটু দাঁড়াও তোমাদের সুবিধা হবে। এই যে আর সিও প্লাস ইলেকট্রন, ঠিক আছে, একই জিনিস, ত্যাগ করলে ওপারে কিন্তু মাইনাস হয়ে যাবে। এইবার দেখো এখান থেকে কি ঘটনাটা ঘটবে, একটু ভেঙ্গে লিখি যদি, মানে জিনিসটা তো এরকম, তাই না? এই যে এটা এরকম তো আসলে। এইবার দেখো ভাইয়া, যে ঘটনাটা ঘটবে এখানে, এর তো একটা ইলেকট্রন আছে, আর এখানে একটা বন্ধন মানেই তো তোমরা জানো ভাইয়া দুইটা ইলেকট্রন। এখানে যে ঘটনাটা ঘটবে, যে এর একটা বিজোড় ইলেকট্রন আর এর একটা বিজোড় ইলেকট্রন মিলে কি তৈরি করবে, মানে এখানে সুষম ভাঙ্গন হবে। সুষম ভাঙ্গনের ফলে এর বিজোড় ইলেকট্রন আর এর বিজোড় ইলেকট্রন মিলে এখান থেকে এই যেটা তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, আর এই যে এটা গিয়ে তৈরি হবে অ্যালকাইল গ্রুপ। আমি আবার এইটুকু দেখাচ্ছি যে কার্বক্স, তোমাদের কৌশলটা কিন্তু গুরুত্বপূর্ণ না, আমি আবারও বলছি, যাদের কাছে খুব জটিল মনে হবে এই কৌশলটা তারা স্কিপ করে ফেলবা, আর যারা মনে করবে না শিখছি ভালোই লাগছে তারা করবা। এটা পরীক্ষায় তোমাদের কখনো দিবে না যে এই কোপ সংশ্লেষণ বিক্রিয়ার কৌশল দেখাও, যে এই যে কার্বক্সিলেট আয়নটা, এখানে একটা নেগেটিভ চার্জ মানে দুটা ইলেকট্রন, কারণ তোমরা জানো সোডিয়াম দুটা ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস আকারে বের হয়ে চলে গেছে। তাহলে এই যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এখানে ফ্রি রেডিকেল তৈরি করবে, স্বাভাবিক। এইবারে ফ্রি রেডিকেলটা ভেঙে কিভাবে কার্বন অক্সাইড হয় দেখো, এই যে এদের মধ্যে সুষম ভাঙ্গন হয়, এ যখন এখানে চলে আসে আর এর ইলেকট্রন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, আরটা বের হয়ে চলে যায়। তো এখন দেখো যদি দুই অণু নিই আমরা, তাহলে এটাও দুই অণু, এটাও দুই অণু, ইলেকট্রন দুইটা, এটাও দুইটা, তাহলে এখান থেকে এটাও দুইটা, এটাও তো দুইটাই তৈরি হবে। ওই দুইটা অ্যালকাইল মূলক মিলেই তো, দুটা অ্যালকাইল ফ্রি রেডিকেল মিলেই তো আসলে কি তৈরি করবে, অ্যালকেন তৈরি করবে। এই জন্য আমরা দেখাচ্ছিলাম যে আমাদের অ্যানোডে তৈরি হয় এই যে অ্যালকেন আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কি বোঝো নাই? ওই দুটো অ্যালকেন মানেই তো আসলে ভাই এই যে অ্যালকেন। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু বল। আমি আরেকবার বলছি যে এই যে এখানকার সোডিয়াম তার ইলেকট্রন, এর কাছে দুটা ইলেকট্রন দিয়েই তো সোডিয়াম প্লাস আকারে বের হয়ে চলে যায়। ওই পাবলিক কি করে ভাই দেখো, ওই যে দুটা ইলেকট্রন আছে সেখান থেকে সে একটা অণু একটা ইলেকট্রন গ্রহণ করে ফ্রি রেডিকেল তৈরি করে, কারণ দুটা ইলেকট্রন গ্রহণ ছিল, তার মধ্যে একটা ত্যাগ করেছে, দুটা ইলেকট্রন ছিল একটা ত্যাগ করেছে, তার মানে কি একটা ইলেকট্রন তো থেকে গেছে ফ্রি রেডিকেল। এইবারে ফ্রি রেডিকেলটা কি করে তোমরা জানো, যে ফ্রি রেডিকেল দ্বারা প্রভাবিত হয়ে কিন্তু ফ্রি রেডিকেল বিক্রিয়াগুলো হয়, অর্থাৎ এর ইলেকট্রন আর এর একটা ইলেকট্রন মিলে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, আর এর ইলেকট্রন এর কাছে চলে আসে, সে
অ্যালকাইল ফ্রি রেডিক্যাল আকারে বের হয়ে চলে যায়। তাহলে যদি 2 অণু নিই আমরা, তাহলে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড 2 অণু ইলেকট্রন গ্রহণ করবে, এই যে 2 অণু ফ্রি রেডিক্যাল মিলেই তো আসলে এই অ্যালকেনটা তৈরি করবে। থ্যাংক ইউ, তোমরা ক্লিয়ার লিখেছো ভাইয়া, রিপিট প্লিজ। আচ্ছা তাপাসিয়া, তো আমি তো রিপিট করলাম ভাই, এখন ক্লিয়ার কিনা একটু বলো দেখি। খুব সহজ বিষয়, আমি আরেকবার রিপিট করছি। দেখো যে যদি আমরা কোনো লবণের জলীয় দ্রবণের তড়িৎ চালনা করি, তাহলে লবণটা ভেঙে একটা অ্যানায়ন একটা ক্যাটায়ন পানি আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল তৈরি করে। অ্যানোডে কি করে? জারণ ক্রিয়া ঘটে, ইলেকট্রন ত্যাগ করে। জারণ সারণ তোমরা জানো, ইলেকট্রন সারে। তো এখানে একটা নেগেটিভ চার্জ মানে কিন্তু এখানে দুটো ইলেকট্রন আছে। তো এই যদি একটা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে, তাহলে একটা ইলেকট্রন তো থেকেই যাবে, আর একটা ইলেকট্রন থাকা মানে তো সেটা ফ্রি রেডিক্যাল। সেটা কি বলতো কি? ফ্রি রেডিক্যাল। এইবার এই ফ্রি রেডিক্যালটা কিভাবে অণু আকার অণু তৈরি? ফ্রি রেডিক্যাল থাকতে চায় না, তোমরা জানো খুবই সক্রিয়। এর ইলেকট্রন আর এই আর এর সাথে সি এর যে বন্ধন, ওই একটা ইলেকট্রন মিলে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, আর এখান থেকে আর ফ্রি রেডিক্যাল তৈরি করে। আর এই আর ফ্রি রেডিক্যাল মানেই তো ভাই জানো, দুটা ফ্রি রেডিক্যাল মানেই তো যুক্ত হয়ে কি তৈরি করবে? অ্যালকেন তৈরি করবে, আর এই কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। ওকে, এই হলো আমাদের। না যদি খুব জটিল লাগে হালকা দেখে রাখো, তাহলে এগুলো পরীক্ষায় দিবে না, এগুলো খুব বেশি করা লাগবে এমন কোনো কথা নাই। এবার ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড কে আকৃষ্ট হবে? ক্যাটায়ন আকৃষ্ট হবে। প্রবলেম হচ্ছে, ও আচ্ছা তোমরা এখানে বলতে পারতা যে OH এবং C এইটুকুর মধ্যে এ ইলেকট্রন ত্যাগ না করে এ করলে কেন? তোমরা চতুর্থ অধ্যায় যখন যাবা সেকেন্ড পেপারে, তখন দেখবা এর চেয়ে এর ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বেশি। যেমন হাইড্রোজেন আয়ন আর সোডিয়াম আয়নের মধ্যে কিন্তু একটা সক্রিয়তা সিরিজ আছে, সেই সিরিজে যে যত নিচে থাকে তার ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি তত বেশি, আর যে যত উপরে থাকে তার ত্যাগের টেন্ডেন্সি বেশি। তোমরা সবাই জানো হাইড্রোজেন আর সোডিয়ামের মধ্যে সোডিয়ামের ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বেশি, তাহলে এর যদি ত্যাগের টেন্ডেন্সি বেশি হয়, তার গ্রহণের টেন্ডেন্সি কি হবে? কম হবে। তাই দুটা ক্যাটায়ন উপস্থিত থাকা সত্ত্বেও এই ক্যাটায়নটা আগে চার্জ মুক্ত হবে, দুটা অ্যানায়ন উপস্থিত থাকা সত্ত্বেও এই অ্যানায়নটা আগে চার্জ মুক্ত হবে। ধর আমি একটা কথা প্রায় বলি, একটা মেয়েকে দুটা ছেলে ভালোবাসে, কিন্তু মেয়েটা তো ভালোবাসবে একটা ছেলেকে, বা প্রথমে একটা ছেলেকে ভালোবাসবে, সেই ছেলে চলে গেলে পরের অপশন। তাহলে কোন ছেলেটাকে সে প্রথমে ভালোবাসবে? যে ছেলেটা মেয়েটাকে বেশি ভালোবাসবে। সহজ কথা। তো দুইটা অ্যানায়ন থাকলেও অ্যানোড করতে কে আগে আকৃষ্ট হবে? যার আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি, ইলেকট্রন ত্যাগের টেন্ডেন্সি বেশি। দুটা ক্যাটায়ন থাকলে কে আগে চার্জ মুক্ত হবে? যার ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বেশি। ওকে, তাহলে সোডিয়াম আয়ন এবং OH হাইড্রোজেন আয়ন থাকলেও হাইড্রোজেন আয়নের ইলেকট্রন গ্রহণের টেন্ডেন্সি বেশি, আর হাইড্রোজেন তো তোমরা জানো পরমাণু আকার থাকে না, থাকে অণু আকারে। অর্থাৎ ওই যে দুটা ইলেকট্রন ত্যাগ করেছিল, সেই দুটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। আর অবশিষ্ট যে দুটো আয়ন আছে, এই যে সোডিয়াম আয়ন আর OH আয়ন, এই দুটা মিলে এখানে তৈরি হবে সোডিয়াম আয়ন আর OH আয়ন, এই দুটা মিলে তৈরি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এই আমাদের ক্যাথোডে তৈরি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন, আর অ্যানোডে তৈরি হলো এই যে অ্যালকেন আর কার্বন ডাই অক্সাইড। এই কৌশলটা আমি দেখালাম, এইটা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য লাগবে না, এমনকি অ্যাডমিশন টেস্টেও লাগবে না, জাস্ট বোঝানোর জন্য আমি বুঝালাম। তোমরা এইটা খালি একটু ভালো করে মনে রাখবে ভাইয়া, এই যে এইটা যেভাবে আমি বিক্রিয়াটা দেখালাম তোমাদের, এই বিক্রিয়াটা ভালো করে মনে রেখো যে অ্যানোডে উৎপন্ন হবে এই অ্যালকেন, আর কার্বন ডাই অক্সাইড ক্যাথোড উৎপন্ন হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটা ভালো করে মনে রাখবা। আর মনে রাখবা যে এটা প্রতি সময় অ্যালকেনের ক্ষেত্রে অধিক উপযোগী, অপ্রতি সময়ের ক্ষেত্রে উপযোগী নয়, মিথেন তৈরি করা যায় না, বা এই যে সোডিয়াম মিথানয়েড তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মিথেন তৈরি করতে মানে অ্যালকেন তৈরি করতে পারবো না। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, আর কৌশলটা একদমই গুরুত্বপূর্ণ না, লাগবেই না, ফাইনাল পরীক্ষাও তো লাগবে না, অ্যাডমিশন টেস্টেও লাগবে না। জাস্ট আমি তোমাদের একটু দেখালাম যে অ্যানোডে কিভাবে তৈরি হচ্ছে আর ক্যাথোডে কিভাবে তৈরি হচ্ছে। প্লিজ এখন একটু বলো তোমাদের আর কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমরা এই মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ থেকে আজকে আমরা অ্যালকেন তৈরি করলাম। যেমন আজকে আমরা শুরুতেই তোমাদের উডস বিক্রিয়ায় যার যা প্রবলেম ছিল সেটা আজকে আমরা সলভ করে এটা তৈরি করলাম। আজকের বিক্রিয়াগুলোতে যার যা প্রবলেম থাকবে গ্রুপে পোস্ট দিবা, আগামী ক্লাসে আমরা তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে আমরা গ্রিগনার বিকারক থেকে, আরো ইন্টারেস্টিং, গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন তৈরি করব।
ওটা তৈরি করতে বেশিক্ষণ লাগবে না আমার, 15-20 মিনিট। তারপর আমরা কিন্তু অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া শুরু করে দিব। সুতরাং ক্লাস মিস করার কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।